আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। অপেক্ষা, সে তো ভয়ঙ্কর অনুভূতির নাম। অপেক্ষা, সে তো বুকের ভেতর রক্তক্ষরণের নাম। ফায়াজকে অস্থির অস্থির করতে দেখে তুষার এগিয়ে এলো। ফায়াজের কাঁধে হাত রেখে দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, ভাই কি করছিস? এমন করছিস কেন? সব ঠিক হয়ে যাবে। ফায়াজ করুণ সুরে বলল, আমি আর পারছি না তুষার, আবার ভেতরটা এমন কেন করছে? মেয়ে ঠিক হয়ে যাবে তো? ওর কিছু হবে না তো? তুষার আশ্বস্ত করে বলল, তুই এমন করিস না, মেহের একদম ঠিক হয়ে যাবে, তুই চুপ করে বস। ফায়াজ তুষারের কথা শুনে বলল, কি করে বলতে পারিস? আমি চুপ করে কি বসে থাকতে পারি? আমি জীবন মরণের মাঝে দাঁড়িয়ে আছি, তাই তো মৃত্যু পথযাত্রীর মতো ছটফট করছি। আমি পারবো না স্থির থাকতে। মেহেরের পরিচিত জনেরা কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই নিশ্চুপ হয়ে আছে। কারো কপালে, কারো মুখে হাত, সবার নীরব প্রার্থনায় মেহেরের সুস্থতা কামনা রয়েছে। মেহেরের মায়ের কপালে চিকন ঘামের রেখা ফুটে উঠেছে, ওনার প্রেশার বেড়ে যাচ্ছে। মাহি মিশানকে নিয়ে উঠে গেল। ছেলেটা অনেকক্ষণ ধরে কাঁদছে। এতক্ষণ মাহি বসে থাকলেও এখন আর পারছে না। তুষার এক মনে ফায়াজের দিকে চেয়ে আছে। তুষারের হুট করে একটু বেশি ভয় লাগছে, অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠছে। তবে মেহেরের জন্য নয়, এই ভয়টা ফায়াজের জন্য। মেহেরের যদি কিছু হয় তবে ফায়াজ পাগল হয়ে যাবে, ওকে বাঁচানো যাবে না। যদি খারাপ কোনো নিউজ আসে তো দেখা যাবে ফায়াজ হসপিটালের 7 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফিয়ে পড়বে। তুষার ঠোক গিলছে, এ সবার ভাবতে পারছে না চোখের সামনে বন্ধুর জীবনটা শেষ হতে দেখতে পারবে না। ফায়াজ হসপিটালের জানলা থেকে বাইরে চেয়ে আছে। নগরীর ব্যস্ত রাস্তা দিয়ে কত শত মানুষ যাতায়াত করছে। অ্যাম্বুলেন্স করে কয়েকজন রোগী আসছে। মাত্রই হসপিটাল থেকে একটা লাশ নিয়ে গেল। সেখানে ছিল আত্মীয় স্বজনের আহাজারি আর্তচিৎকার। এই অন্ধকারে তাদের আর্তচিৎকারে আকাশ ভারী হয়ে আসছিল। ফায়াজ এই মুহূর্তে অনুভব করতে পারছে একটা মানুষ মরে যাওয়া মানে একজন মরে যাওয়া না, সাথে তার ভালোবাসার অসংখ্য মানুষকে জীবন্ত লাশে পরিণত করা। মেহের বলেছিল, দুটো মানুষের মধ্যে যদি একটা সম্পর্ক থাকে আর সেই সম্পর্কটা যদি হয় ভালোবাসার, তবে সেই মানুষগুলো হারিয়ে গেলেও ভালোবাসাটা থেকে যায়। আমি হারিয়ে যাই, তবুও ভালোবাসাটা হারাবে না। আপনার প্রতি প্রার্থনায় থাকবো আমি। ফায়াজ চোখ বন্ধ করে নিল, তারপর বিড়বিড় করে বলল, এসব কথা আমার পোষাবে না, আমার তোমাকে চাই। ফায়াজ চোখ খুলে আকাশের দিকে তাকালো। রাতের আকাশে তারারা ঝুলে আছে, পুরো আকাশ জুড়ে তারার মেলা। আকাশ মানে যে অতি গোপনে আল্লাহর কাছে প্রার্থনা জানালো। কিছুক্ষণ পরে অপারেশন থিয়েটারে লাইট অফ হয়ে গেল। ফায়াজের বুকটা কেন জানি থক করে উঠল। সাথে সাথে সবাই এগিয়ে গেল। ডাক্তার সবাইকে বিচলিত অবস্থায় রেখে হাসি মুখে বলল, সবার মুখে হাসি ফুটল। ফায়াজের গলার কাছে আটকে থাকা প্রাণটা যেন ফিরে এলো। ফায়াজের চোখ খুশিতে চিকচিক করছে। ফায়াজ খুশিতে তুষারকে জড়িয়ে ধরল। ফায়াজের খুশি দেখে তুষারের চোখেও পানি চলে এসেছে। এতক্ষণ ওর নিঃশ্বাসও আটকে ছিল। সবাই বেশ উৎফুল্ল, সবাই যেন আবার প্রাণ ফিরে পেল। মেহেরের মা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছেন আর চোখের পানি মুছছেন। মাহি খুশিতে মিশনকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মেহের পিটপিট করে চোখ মেলল। চোখ মেলার পর নিজেকে খুব ক্লান্ত লাগছে, শরীরটা নিতিয়ে গেছে। মেহের হাতটা নাড়ানোর চেষ্টা করলে হাতে মৃদু ব্যথা অনুভব করল। মেহের হাতটা চোখের সামনে ধীরে ধীরে এনে দেখে তাতে ব্যান্ডেজ করা। মেহের চারিদিকে চোখ বোলালো, একজন নার্সকে দেখতে পেল। মেহেরের তখন হুশ হলো, ও হসপিটালে এসেছে, আজ ওর অপারেশন। মেহের একটু নড়তেই বুঝতে পারল ওর অপারেশন হয়ে গেছে আর ও বেঁচে আছে। মেহের খুশিতে কেঁদে দিল আর মনে মনে আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছে। ফায়াজ, আমাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, আমার প্রতি আর আপনার প্রতি দয়া করেছেন, আমি বেঁচে আছি ফায়াজ। নার্স মেহেরকে চোখ মেলা দেখে বাইরে চলে গেলেন। ফায়াজ এক প্রকার দৌড়ে ভেতরে ঢুকলো। ঢুকে দেখলো মেহের অশ্রু বিসর্জন দিচ্ছে। ফায়াজ পা টিপে টিপে মেহেরের দিকে আগাচ্ছে। কেন জানি ওর বুক ঠিপ ঠিপ করছে আর শরীরটাও কাঁপছে। কেন কাঁপছে? নিশ্চয়ই এই কাঁপন সুখের কাঁপন। ফায়াজ মেহেরের পাশে গিয়ে বসলো। মেহের ফায়াজের অস্তিত্ব টের পেয়ে ফায়াজের দিকে অশ্রু ভেজা চোখে তাকালো। তারপর মেহের আবারও কেঁদে ফেলল। ফায়াজের দিকে হাত বাড়িয়ে দিল। ফায়াজ মেহেরের হাতটা ধরে ছলছল চোখে হাতে চুমু খেলো। ধরা গলায় বলল, কথা রেখেছে আমার মেহের জান। ফায়াজ নিজের মাথাটা মেহেরের বুকে রাখলো।
মেহের ফায়াজের ঘাড়ে হাত রাখলো, ফায়াজের মাথায় চুমু খেলো। ফায়াজ মেহেরের চোখের পানি মুছে দিয়ে ওর কপালে চুমু খেলো। ওরা একে অপরের সাথে সময় কাটানো শেষে একে একে সবাই মেহেরের সাথে দেখা করে গেল। কিছুদিন পরে মেহেরকে রিলিজ দেওয়া হলো হসপিটাল থেকে। সবাই বাড়িতে গিয়ে চমকে গেল। ফাইজা আর ওর মা এসেছে। মেহের ভেতরে ঢুকতেই ফাইজা দৌড়ে এলো ওর কাছে। ফায়াজা এত বছর পর ওর মাকে দেখে স্তব্ধ হয়ে গেল। ফায়াজের মা ছলছল চোখে ফায়াজের দিকে তাকালো। ফায়াজ বিস্ফোরিত চোখে ওর মায়ের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ফায়াজ দাঁতে দাঁত চেপে মেঝের দিকে স্থির দৃষ্টি দিয়ে আছে। তারপর একবার মেহেরের দিকে তাকালো। ফাইজা মেহেরকে কি জানি জিজ্ঞেস করছে আর মেহের হাসি মুখে তার উত্তর দিচ্ছে। মেহেরের মা ফায়াজের মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। ফায়াজ চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ফায়াজের মা ফায়াজের যাওয়ার দিকে সবার আড়ালে ছল দৃষ্টিতে তাকালেন। এই প্রথম ফাইজার সাথে মেহেরে দেখা হয়েছে। ফাইজা কথার ঝুলি নিয়ে বসেছে। ওর মায়ের সাথে মেহেরকে কথা বলার সুযোগই দিচ্ছে না। ফায়াজের মা মেহেরের সাথে কথা বলার জন্য একা বসেছে। মেহের আর ওর শাশুড়ি একসাথে একা বসে আছে। মেহেরে খুব নার্ভাস লাগছে। এই প্রথম ওনার সাথে দেখা, কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। ফায়াজের মা নীরবতা ভেঙে বলল, তুমি দেখতে বেশ মিষ্টি। মেহের মুচকি হাসলো তার কথা শুনে। কি বলবে বুঝতে না পেরে বলল, আপনি কেমন আছেন? মেহেরের কথা শুনে তিনি মুচকি হাসেন। তারপর বলল, ছেলে সংসারহীন যেমন থাকার কথা তেমনই আছি। মেহের ফায়াজের বাবার মতো ফায়াজের মায়ের চোখেও সেই লুকোনো ব্যথা দেখতে পেল। তারপর দুজনে নানা বিষয় নিয়ে অনেকক্ষণ কথা বলল। ফায়াজ দূর থেকে নজর রাখছে। ওর মায়ের এখানে আসাটা একদম মেনে নিতে পারছে না। মেহেরদের বাড়িতে রিয়্যাক্ট করতে পারছে না। যেটুকু রিয়্যাক্ট করতো সেটাও করছে না মেহেরের অসুস্থতার জন্য। সবেমাত্র হসপিটাল থেকে ফিরেছে, তাই কোনো তামাশা দাঁড় করাতে চায় না। মেহের না ওনাকে থাকার জন্য অনেকবার বলল, কিন্তু তিনি রাজি হলেন না। ফায়াজের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেও পারেননি। এখানে থেকে ফায়াজকে আর কষ্ট দিতে চান না। যাওয়ার আগে মেহেরকে উপহার স্বরূপ একটা নেকলেস পরিয়ে দিয়েছেন। মেহের কিছুতেই নিতে চায়নি ফায়াজের ভয়, কিন্তু ওর মা বলল, শাশুড়ি মা প্রথমবার ভালোবেসে কিছু দিয়েছে, ফিরিয়ে দিস না, দোয়া হিসেবে রেখে দে। ওরা চলে যেতেই মেহেরকে রুমে গিয়ে রেস্ট নিতে বলল। হসপিটাল থেকে আসার পর মেহের রেস্ট করার সুযোগই পায়নি। মেহের ওনার আড়ালে নেকলেসটা লুকিয়ে রুমে নিয়ে গেল। উদ্দেশ্য ফায়াজকে কিছুই জানাবে না, আলমারিতে লুকিয়ে রাখবে। মেহের রুমে ঢুকে কোনো দিক না চেয়ে সোজা আলমারির কাছে চলে গেল। যখনই আলমারি খুলে নেকলেসটা রাখতে যাবে, ফায়াজ হুড়মুড় করে এসে মেহেরের হাত থেকে বক্সটা নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলল। মেহের চমকে যায়। তারপর ভয়ে ভয়ে ফায়াজের দিকে তাকালো। ফায়াজের চোখে যেন আগুন জ্বলছে, রাগে গজ গজ করছে। ফায়াজ চোখ গরম করে মেহেরের দিকে চেয়ে আছে। মেহের ঢোক গিলে আর চোখ বন্ধ করে বলল, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। মেহের চোখ খুলে ফায়াজের দিকে তাকাতেই ফায়াজ বলল, তুমি মহিলার কাছ থেকে এটা কেন নিয়েছো? মেহের ওর কথা শুনে বলল, কি বললেন আপনি? উনি আপনার মা? ফায়াজ দাঁতে দাঁত চেপে বলল, মা? কিসের মা? আমার কোনো মা নেই। তুমি আর একবার যদি ওনাকে আমার মা বলে সম্বোধন করেছো তবে ভালো হবে না। ওই মহিলা কেন এসছে এখানে? কেন এসছে? আর তোমার এত কিসের কথা ওনার সাথে? মেহের আমতা আমতা করে বলল, আমাদের বাড়িতে আমাকে দেখতে এসেছে। আর আমি কথা বলবো না? আমি এতটা অমানবিক হতে পারি না। ফায়াজ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আচ্ছা তাই, এই জন্যই এই নেকলেস নিয়েছো? ফায়াজ নেকলেসটা তুলে বাইরে ছুঁড়ে মারতে নিলে মেহের ধরে ফেলল। কি করছেন? ফায়াজ মেহেরের দিকে তাকিয়ে বলল, তোমার কত গয়না চাই আমাকে বলো, আমি এনে দেবো। কিন্তু এই মহিলার একটা সুতো তুমি ছুবে না। বলো কি চাই তোমার? মেহের ফায়াজের হাত থেকে বক্সটা নিয়ে বলল, আমার কিছু চাই না। আপনার সাথে ওনার সমস্যা থাকলেও আমার নেই। আমাকে ভালোবেসে কিছু দিয়েছেন, আমি তার অসম্মান করতে পারিব না। আপনি না চাইলে আমি এটা পরবো না, কিন্তু নিজের কাছে যত্ন করে রেখে দেব। প্রয়োজনে যত্ন নেওয়ার, সবাই যত্নের যোগ্য না। তুমি রাখবে না, আমি ফেরত পাঠিয়ে দেব। ফায়াজ মেহেরের হাত থেকে বক্সটা আবার নিয়ে নিল। মেহের কিছু বলতে গেলে বলল, অনেক করেছো দৌড়চাপ, আনন্দ ফুর্তি, এবার রেস্ট নাও। ফায়াজ মেহেরকে ধরে বিছানায় বসিয়ে দিল। মেহের কিছুই বলতে পারল না। ফায়াজ বক্স হাতে দরজার সামনে যেতেই মেহের বিছানায় বসা অবস্থায় কিছুটা কড়া সুরে বলল, আপনি একটু বেশি রুড বিহেভ করছেন না?
ফায়াজ থমকে দাঁড়িয়ে গেল, তারপর পেছনে ঘুরে মেহেরের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। মেহের ফায়াজের রক্তচক্ষু দেখে চোখ নামিয়ে নিল। ফায়াজ ধীরে ধীরে মেহেরের কাছে গিয়ে বসে। মেহের নড়ে চড়ে একটু দূরে সরে বসে। ফায়াজ মেহেরের মুখটা নিজে থেকে ঘুরিয়ে নিল। মেহের তখনও দৃষ্টি নত করে রেখেছে। তারপর ফিসফিস করে বলল, তুমি একটু বেশি সাহস দেখাচ্ছ, সেটা মনে হচ্ছে না? মেহের ফায়াজের দিকে চোখ তুলে একবার তাকালো, তারপর আবার নিচের দিকে তাকালো। ফায়াজ দাঁতে দাঁত চেপে বলল, যাকে আমি পছন্দ করি না, যার সাথে আমার সম্পর্ক নেই, তার সাথে তুমি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছো। তোমাকে যদি আমি এরপর মহিলার আশেপাশে দেখেছি তো? ফায়াজ থেমে গেল, কিন্তু মেহের পরেরটুকু শোনার প্রতীক্ষায় আছে। কিন্তু ফায়াজ পুরো লাইন শেষ করেনি। তাই মেহের ফায়াজের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। ফায়াজ মেহেরের দৃষ্টি দেখে বুঝতে পারল মেহের পুরোটা শুনতে চায়, তাই বলল, মেরে দেব। মেহের ফায়াজের কথা শুনে বিস্ময়ে আকাশ থেকে পড়ল। ফায়াজ ওকে মারার কথা বলছে? যে ফায়াজ ওর অসুস্থতার সময় এতটা ভেঙে পড়েছিল, সে আজ ওকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। ফায়াজ আবারও ধমকে বলল, তোমাকে মনে করে দেওয়ার জন্য আবারও বলছি, আমি ফায়াজ নওয়াজ খান। এগেন রিপিট, ফায়াজ নওয়াজ খান। আমি বদলে যেতে পারি, কিন্তু নিজের চাওয়া আর নিজের জিনিসের দিকে কারো নজর পড়তে দিই না, আর দেবেও না। ফায়াজ কথা শেষ করে উঠে দাঁড়িয়ে মেহেরকে বাঁজা করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর কড়া গলায় শাসিয়ে বলল, তোমার একটা অপারেশন হয়েছে, ভুলে যেও না। তুমি এখনো পুরোপুরি ফিট না। ডক্টর ফুল রেস্টে থাকতে বলেছে। তাড়াতাড়ি সুস্থ হতে হবে তোমাকে। আমাদের বাড়ি ফিরতে হবে। ফায়াজ বক্সটা হাতে বেরিয়ে পড়ল। ফাইজা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ফায়াজ দেখা করতে বলেছে, কিন্তু ফায়াজেরই খোঁজ নেই। ফায়াজ বলেছে 10 মিনিটের মধ্যে দেখা করো। যেভাবে ছিল সেভাবেই দৌড়ে চলে এসেছে, কিন্তু ফায়াজ নেই। কিছুক্ষণ পরে ফায়াজের গাড়ি এলো। ফাইজা এগিয়ে গেল। ফায়াজ অ্যাটিটিউড নিয়ে গাড়ি থেকে নেমে ফাইজার হাতে বক্স ধরিয়ে দিল। ফাইজার চিনতে বাকি নেই বক্সটা। এই নেকলেসটা ওর মা ওর সাথে নিয়ে কিনেছে। ফাইজা বক্সের দিকে চেয়ে আছে। ফায়াজের কথায় ঘোর ভাঙল। তোর মাকে বলবি সে যেন এসব দিয়ে মেয়েরকে হাত করার চেষ্টা না করে। আমি আমার প্রিয় জিনিসের পাশে অপ্রিয় জিনিসের ছায়া সহ্য করবো না। আই থিঙ্ক আমার কথা বুঝতে পেরেছিস। অনেকে বলে দিবি। ফাইজার চোখ ছলছল করছে। ওর ভাইয়া যে আজ প্রথম মাকে অপমান করছে তা নয়, এর আগেও করেছে, কিন্তু এতটা খারাপ লাগেনি। আজ কেন জানি খুব খারাপ লাগছে। বুক ফেটে কান্না আসছে। ফাইজার ছলছল চোখ উপেক্ষা করে গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিল। ফাইজা তখনও দাঁড়িয়ে আছে। ফায়াজ যাওয়ার পর ওর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ ওর প্রচণ্ড অভিমান হচ্ছে। ফায়াজ মেহেরের রুমে গিয়ে দেখে মেহের ঘুমিয়ে আছে। একটা কুশন জড়িয়ে ধরে ঘুমে আচ্ছন্ন। ফায়াজের আর এখানে থাকতে ইচ্ছে করছে না। ফায়াজ বিড়বিড় করে বলল, মেহের, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। বাড়িতে চলে গেলে তোমাকে কষ্ট দেওয়া মানুষগুলো তোমাকে আর ছুতে পারবে না। আমি ছুতে দেব না। ফায়াজ মেহেরের পাশে গিয়ে বসে। ওর চুলে বিলি কাটে। মেহের মৃদু নড়ে ওঠে। তাতে করে ওর চোখের পাতা ঠোঁট নড়ে ওঠে। ফায়াজ লোভ সামলাতে পারে না। মেহেরের দিকে ঝুঁকে আলতো করে ওর ঠোঁটে চুমু খেল। মেহেরের ঘুম হালকা ছিল। ফায়াজের ছোঁয়া পেয়ে চমকে যায়। ঘুম ঘুম চোখ মেলে ফায়াজকে দেখে। মেহের চোখ ছোট ছোট করে ওর দিকে তাকায়। ফায়াজ হেসে ফেলে। সারাদিন পর ফায়াজের মুখে হাসি দেখল মেহের। স্নিগ্ধ হেসে ফায়াজ মেহেরের পাশে শুয়ে পড়ল। মেহেরের গলায় হাত দিয়ে মেহেরকে ঘেঁষে শুয়ে রইল। মেহের তখনও গাল ফুলিয়ে আছে। ফায়াজ মেহেরকে চুপ দেখে মাথা উঁচু করে ওর মুখটা দেখল। মেহের মুখ ভার করে আছে। ফায়াজ আবারও আলতো করে মেহেরকে চুমু খেয়ে বলল, মুখ ভার কেন? মেহের জোরপূর্বক হেসে বলল, ঘুমিয়েছিলাম তাই। ফায়াজ আবারও মেহেরকে ঘেঁষে শুয়ে বলল, আমি তোমাকে মেরে ফেলবো? তোমার তাই মনে হয়? মেহের ফায়াজের কথা শুনে ঘাবড়ে গেল। ফায়াজ তাহলে বুঝতে পেরেছে। মেহের ঘন ঘন পলক ফেলল। ফায়াজ বলল, জানো তো, আমি স্বার্থপর মানুষ। আর স্বার্থপর মানুষ নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসতে পারে না। ইনফ্যাক্ট আমি মনে করি প্রত্যেক মানুষের নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত। যে নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্যকে কি করে ভালোবাসতে পারে? তাই আমি মনে করি প্রত্যেক মানুষের নিজেকে ভালোবাসা উচিত। আমি নিজেকে কি করে মেরে ফেলতে পারি? তোমাকে মারা মানে তো নিজেকে মেরে ফেলা। আর সেটা আমি কল্পনাও করতে পারি না। তুমি ফায়াজের জীবন, ওটা তো রাগের মাথায় বলেছি। তুমি আমার পছন্দের মানুষের সাথে নিজেকে জড়িও না প্লিজ। মেহের ফায়াজের দিকে ঘুরে বলল, ইউ আর সো রুড। আমি অনেক কষ্ট পেয়েছিলাম।
ফায়াজ বাঁকা হেসে বলল, সেই জন্যই তো আদর করলাম এতক্ষণ। মেহের লাজুক হেসে আবার সোজা হয়ে গেল। ফায়াজ মেহেরের লাজুক হাসি দেখে বলল, এভাবে হেসো না, লোভ লাগে। তাড়াতাড়ি সুস্থ হতো। তোমাকে নিয়ে আমার সাম্রাজ্যে ফিরতে চাই, আমার সাম্রাজ্ঞীকে নিয়ে। মেহের ফায়াজের দিকে ঘুরে সিরিয়াস ভঙ্গিতে বলল, আবার ওইভাবে যাব? ফায়াজ না বুঝতে পেরে বলল, কিভাবে? মেহের পলক ফেলে ঠোঁট কামড়ে ফায়াজের দিকে তাকালো, তারপর বলল, আমার কোন কালে বিয়ে সংসার এইসব নিয়ে স্বপ্ন ছিল না। আসলে নিজেকে অনেক ছোট ভাবতাম। এসব ভাবার উপযুক্ত হওয়ার আগেই বিয়ে হয়ে গেল, কিন্তু এখন বুঝতে পারছি। মেহের শ্বাস নেওয়ার জন্য একটু থামলো। ফায়াজ পরবর্তী কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। মেহের স্মিত হেসে বলল, আসলে আমি দু পরিবারের খুশি আর দোয়া নিয়ে নতুন জীবন শুরু করতে চাই। বউ সেজে ধুমধামে বিয়ে করে বাপের বাড়ি ছাড়তে চাই, আর 5টা মেয়ের মতো। এছাড়া আমাদের ওই বিয়েটা তো বিয়ে ছিল না। ফায়াজ মেহেরের কথা বুঝতে পারল, তারপর বলল, ওকে, সে কি এমন কথা, সব হয়ে যাবে। মেহের ফায়াজের আরেকটু কাছে এসে বলল, আপনি যতটা ইজি ভাবছেন ততটা ইজি না। আমার বাবাকে তো জানেন, সে আমাদের দুজনকে অপছন্দ করেন। আমি অসুস্থ তাই দয়া করছে, আর আমার জন্য আপনাকেও অ্যালাউ করছে। ফায়াজ ভেবেছিল মেহেরের বাবা ক্ষমা করে দিয়েছে, কিন্তু এ তো নতুন কথা শুনছে। এখন তো নতুন সমস্যা। পরের দিন সবাই বিকেলে একসাথে বসেছে আড্ডা দিতে। ফায়াজের বিরক্ত লাগার সত্ত্বেও বসে আছে, কারণ ফায়াজ কিছু কথা বলতে চায়। সবার কথার মাঝে ফায়াজ বলল, আমি কিছু বলতে চাই। সবাই ফায়াজের দিকে মনোযোগ দিল। ফায়াজ সবার দৃষ্টি ওর দিকে দেখে বলল, বাবা আসবে আপনাদের সাথে কথা বলতে। মেহেরদের অপারেশন হয়ে গেছে, কিছুদিনের মধ্যেও সুস্থ হয়ে যাবে। তাই মেহেরকে বাড়িতে নিয়ে যাব। বাবা আসবে আমাদের বিয়ের কথা বলতে। আসলে মেহের চাই আমাদের সামাজিকভাবে বিয়ে হোক। তুর্য তখনই বাড়িতে ঢুকেছে। ওর কথা শুনে মেহেরকে উদ্দেশ্য করে হেসে হেসে বলল, শালিকা ডাবল বিয়ে করতে চাইছে। বাহ, বেশ, ডাবল বিয়ে, ডাবল গিফট, সব ডাবল। মেহের মুখ ভেঙচি কেড়ে বলল, ডাবল কোথায়? ওটা কি বিয়ে ছিল? ওটা তো একটা চুক্তি ছিল। মেহের কথাটা বলেই জিভ কাটলো, মুখ ফসকে কি বলে ফেললো। সবাই চমকে মেহেরের দিকে তাকালো। ফায়াজ অবাক চোখে চেয়ে আছে মেহেরের দিকে। মাহি ঠোক গিলছে। মেহের আর চোখে বাবার দিকে তাকিয়ে তার রিয়াকশন বোঝার চেষ্টা করছে। মেহেরের বাবা গম্ভীর মুখে বলল, মানে চুক্তি? কিসের চুক্তি? মেহের এড়ানোর জন্য বলল, না মানে চুক্তি না, ওটা তো কথার কথা। আসলে আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, সেটাই বলছিলাম। মেহেরের বাবা সন্তুষ্ট হলেন না ওর কথা শুনে, তাই বললেন, সত্যিটা আমি তোমাদের দুজনকে জিজ্ঞেস করেছি। ফায়াজ মেহেরের দিকে তাকালো। মেহেরা আমতা আমতা করছে। মাহি ওর বাবার দিকে একবার আর একবার মেহেরের দিকে তাকালো, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি বলছি। মেহের মাহির দিকে চমকে তাকালো, তারপর উঠে দাঁড়ালো। মাহি মেহেরকে পাত্তা না দিয়ে বলল, এত কিছু, এত ঘটনার মধ্যে একটা সত্য লুকিয়ে আছে, আর সে সত্যটা হচ্ছে সব কিছুর জন্যে আমিই দায়ী। আমি হচ্ছি মেন কালপিট। কেউ কিছুই বুঝতে পারছে না। তুর্য অবাক চোখে চেয়ে আছে মাহির দিকে। আমি হচ্ছি সেই যার জন্য এসব হয়েছে। আমার জন্যে মেহেরের জীবনে ঝড় নেমে এসেছে। আমার খুশির জন্যে মেহের সব কিছু মেনে নিয়েছে। মেহের আমার খুশি, তোমাদের খুশির জন্যে অনেক বিসর্জন দিয়েছে, মুখ বুঝে সব অপবাদ মেনে নিয়েছে। আর আমি এতদিন যাবৎ সবার বিশ্বাস, ভরসা, ভালোবাসা নিয়ে খেলেছি। আমি তুর্যকেও ঠকিয়েছি, মেহেরকে ব্যবহার করেছি। আমি ওর জীবনটা এলোমেলো করে দিয়েছিলাম। আমার জন্য আজকে সবাই ভুগছে, আর আমি স্বার্থপরের মতো নিজের সংসারের কথা ভেবেছি। মাহির চোখ বেয়ে পানি পড়ছে। তুর্য মাহির দিকে পলকহীনভাবে চেয়ে আছে। তুর্যের কেন জানি মনে হচ্ছে মাহি এমন কিছু বলতে যাচ্ছে যার প্রভাবে ওদের ভালোবাসা দিয়ে সাজানো গোছানো সংসারটা ভেঙে চুর মার হয়ে যাবে। তুর্য চোখ বন্ধ করে মনে মনে বারবার বলছে, মাহি প্লিজ এমন কিছু বলো না, প্লিজ মাহি, আমাদের সম্পর্কটা তুমি নষ্ট করো না। এমন কিছু বলো না যার কারণে আমাদের এতদিনের সম্পর্ক, ভালোবাসা সবটা শেষ হয়ে যায়। তুর্য চোখ খুলে মাহির দিকে তাকালো।
মাহি সোফার ঠিক পেছনটায় দাঁড়িয়ে দুহাত শক্ত করে সোফা ধরে রেখে চোখ বন্ধ করে আছে। মাহির সবকিছু ফেস করতে যতটুকু সাহস প্রয়োজন সেটা সঞ্চার করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মেহের মাহির হাতের উপরে হাত রেখে বলল, আচ্ছা আপু, বাদ দাও। মাহি হাত উঁচিয়ে চোখ মেলে মেহেরের দিকে শান্ত দৃষ্টি দিয়ে বলল, আজ আমাকে পারতেই হবে মেহ। মেহের আর কিচ্ছু বলল না। মাহি সামনের দিকে চেয়ে চোখ নামিয়ে বলতে শুরু করলো, আমার বিয়ের কয়েক মাস আগের কথা। হিমি নামে আমার এক ফ্রেন্ড আড্ডার মাঝেই হঠাৎ বলে ওঠে ফায়াজ নাকি কোনো মেয়েকে পাত্তা দেয় না, ওর কাছ থেকে কোনো মেয়ে প্রপোজ আদায় করতে পারবে না। আমাকে বারবার বলছিল, আমিও পারবো না। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আমার হুট করে রাগ উঠে যায়, আর আমি ঝোঁকের মাথায় চ্যালেঞ্জ গ্রহণ করে নিই। তারপর শুরু হয় ফায়াজকে ইমপ্রেস করার চেষ্টা। ওর নাম্বার জোগাড় করে ওকে ফোন করতাম, মেসেজ করতাম, কিন্তু এতেও পাত্তা পাইনি। তারপর একদিন জানতে পারি ফায়াজ গান খুব পছন্দ করে। আমি মেহুর কিছু রেকর্ডিং ওর নাম্বারে সেন্ড করে দিই, এতেই কাজ হয়ে যায়। ফায়াজ আমাকে তারপর নিজে থেকেই ফোন করে। ওর কথা শুনে এটা বুঝেছিলাম যে ওই কণ্ঠের উপর ফিদা হয়ে গেছে, আর সেটা সামান্য নয়, অসামান্য ছিল। তাই আমি সিম ফেলে দিয়ে উধাও হয়ে যাই। কিন্তু ফায়াজ আমাকে খুঁজে বের করে আর সবার সামনে প্রপোজ করে। এতে আমি হিমির দেওয়া চ্যালেঞ্জ জিতেও অপ্রস্তুত হয়ে পড়ি। ফায়াজ আমাকে কোনো কিছু বলার সুযোগই দেয়নি, আর হিমিও আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। মেহেরের রেকর্ডিংয়ের কথা ফায়াজকে বলে দেবেও। ও চায় আমি কিছুদিন ফায়াজের সাথে রিলেশনে থাকি। বাধ্য হয়ে তাই করলাম। ফায়াজ এতদিনে জেনে গেছে আমি আমার ছোট বোনকে ভীষণ ভালোবাসি। বিষয়টা দিন দিন জটিল হয়ে যাচ্ছিল, আর আমি ফায়াজ সম্পর্কে অবগত হয়ে আরও বেশি সমস্যা আটকে গিয়েছিলাম। সব কিছু থেকে পালাতে তুর্যকে বিয়ের কথা বলি, কিন্তু দুর্ভাগ্যবশত ফায়াজ সব জেনে যায়, আর মেহেরও। তারপর ফায়াজ হিংস্র হয়ে যায়, গুটি হিসেবে ব্যবহার করে মেহেরকে। আমাকে কষ্ট দিতে ও হুট করে মেহেরকে বিয়ে করে নেয়। মেহেরকে কি বলে রাজি করিয়েছে জানি না, তবে এটুকু জানি মেহের আমার জন্যে, এই পরিবারের জন্যে, পরিবারের সম্মানের জন্যে এক কথায় ফায়াজকে বিয়ে করে নেয়। আমি ওর জন্য কিছুই করতে পারিনি, আর আমি বলতেও পারিনি কণ্ঠস্বরটা মেহেরের। আমি ইচ্ছে করেই বলিনি। আমার বারবার মনে হতো ফায়াজ মেহেরের যোগ্য নয়, মেহেরকে ও সুখী করতে পারবে না। মেহের আরও ভালো কাউকে ডিজার্ভ করে, তাই আমি চাইনি ফায়াজ সত্যিটা জানে। এমন সব ঘটনা ঘটতো মাঝে মধ্যে। মনে হতো মেহের ফায়াজের সাথে সংসারটা করতে পারবে, আবার পরক্ষণে এমন কিছু হতো তাতে আমি নিরাশ হয়ে পড়তাম। কিন্তু একদিন ফায়াজ আর মেহের রেকর্ডিংয়ের রহস্য জেনে যায়। সেদিন থেকে মেহের আমাকে ঘৃণা করতে শুরু করে। তারপর একদিন সবার অজান্তেই ওদের মধ্যে সেপারেশন হয়ে যায়। মাহি কথার মাঝে থামল, ছোট্ট করে নিঃশ্বাস ফেললো, কিন্তু কারো দিকে চোখ তুলে তাকায়নি। সে সাহসও নেই। মাহি আবারও বলতে শুরু করলো, আমি প্রথম দিকে সবটা সবার সামনে স্বীকার করতে চেয়েছিলাম, কিন্তু মেহের আমাকে বাধা দেয়। আর পরবর্তীতে আমি নিজেই বলিনি, বলতে চাইনি। তখন আমি প্রেগনেন্ট। আমার খুব ভয় হতো সবটা জানার পর তুর্যের রিয়াকশন কী হবে, আমার শ্বশুরবাড়ির লোক জানলে কী হবে, তারা কি বলবে, আমাকে কি ভাববে। মেহের বাড়িতে জায়গা পায়নি, একা একা হোস্টেলে থেকেছে। সবার কাছে দোষী হয়েছে, শত অবহেলা অপমান সহ্য করেছে। বাবাও ওকে ভুল বুঝেছে, তবুও স্বার্থপরের মতো চুপ থেকেছি। শুধু নিজের সাজানো গোছানো সংসারের কথা ভেবেছি। কিন্তু আমি রোজ কষ্ট পেয়েছি, মানসিক যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়েছি। আমি বারবার চেয়েছি মেহেরের এলোমেলো জীবনটা গুছিয়ে দিতে, কিন্তু পারিনি। মাহি কান্নায় ভেঙে পড়ল। ফায়াজেরও অস্বস্তি লাগছে। এই ঘটনায় কোথাও না কোথাও তো ও নিজেও আছে, ওর নিজেরও অবদান আছে। মাহির মা সবটা শুনে মিশানকে কোলে নিয়েই মাহির সামনে গিয়ে রক্ত চক্ষে দাঁড়ালো। তারপর কড়া গলায় বলল, মাহি, তুই এটা কি করে করলি? এই শিক্ষা দিয়েছিলাম তোকে, এই শিক্ষা দিয়ে বড় করেছি। একজনের সাথে বিয়ে ঠিক তা জেনেও কি করে বন্ধুদের ওই নোংরা খেলায় সায় দিলি? মেহের না তোর কলিজার টুকরো বোন, ওর সাথে এত জঘন্য আচরণ কি করে করলি? ছি মাহি, আমরা সবাই তোকে নিয়ে গর্ব করেছি, আজ তুই আমাদের মাথাটা নত করে দিলি। আজীবন আমরা তোকে নিয়ে গর্ব করেছি। এতদিন আমরা সবাই মেহেরকে ভুল বুঝে এসেছি শুধু তোর জন্য, যেখানে ওর কোনো অপরাধ নেই।
মাহির মায়ের হঠাৎ খেয়াল হলো তুর্যের কথা। তুর্য এখানে আছে। তিনি আর চোখে তুর্যের দিকে তাকালেন। তুর্য মলিন মুখে দৃষ্টি স্থির করে দাঁড়িয়ে আছে। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর ভেতরে কি ভাঙন হচ্ছে। মায়ের কথা থামায় মাহি চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে তার দৃষ্টি অনুসরণ করে তুর্যের থমথমে মুখটা দেখতে পেল। তুর্যের মুখটা দেখে ওর বুকটা ছ্যাঁত করে উঠল। নীরব পরিবেশ দেখে তুর্যের চোখ তুলে তাকালো। সবাই ওর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ ইতস্তত করে মাহির মাকে উদ্দেশ্য করে বিধ্বস্ত কণ্ঠে বলল, আন্টি আমাকে বাড়ি যেতে হবে, আমি যাচ্ছি। তুর্য আর কারো কথার বা উত্তরের অপেক্ষা করলো না। মাহি দৌড়ে তুর্যের পেছন পেছন গেল। তুর্য, আমার কথা শুনো প্লিজ, লেট মি এক্সপ্লেন। প্লিজ তুর্য, এভাবে চলে যেও না। তুর্য মাহিকে পাত্তা দিচ্ছে না। মাহি তুর্যের হাত ধরল। তুর্য হাত সরিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, ডোন্ট ডিয়ার টু টাচ মি। মাহি থমকে দাঁড়িয়ে আছে। তারপর কান্না বিজড়িত কণ্ঠে বলল, তুর্য, আমার কথাটা তো। তুর্য থমকে উঠল। ধমকে বলল, লিভ মি অ্যালোন। মাহি স্তব্ধ হয়ে রইল। তুর্য গাড়িতে উঠে চলে গেল। মাহি দরজার সামনে তখনও দাঁড়িয়ে আছে। ওর পেছনে পেছনে মেহের আর ওর মাও এসেছে। মেহেরের বাবা চোখমুখ শক্ত করে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর হন হন করে চলে গেলেন। ফায়াজ তখনও বসে আছে। আর চোখে ওনার যাওয়া দেখল। মেহের মায়ের অবস্থা দেখে ওর মাকে বলল, ভুল আমারই হয়েছে মা। আমি কেন যে মুখ ফসকে ওই কথাটা বলে ফেললাম, তবে তো কেউ জানতে পারতো না। মেহেরের মা মেহেরকে কড়া গলায় বলল, তুই ভুল করিসনি। সত্য আজীবন সত্য। সত্য এমন মহিমান্বিত যে সত্য তার নিজ গুণেই প্রকাশিত হয়। সত্যিটা হাজার চেষ্টা করেও ঢেকে রাখা যায় না। একদিন না একদিন সেটা সবার সামনে আসবেই। সেটা দুদিন আগে হোক অথবা পরে। একটা কথা মনে রাখিস, পাপ তার বাপকেও ছাড়ে না। মাহি ভুল না, পাপ করেছে, আর ওর পাপের শাস্তি ও পাবেই। মিশানকে নিয়ে তিনি চলে গেলেন। মেহের মাহির কাঁধে হাত রাখতেই মাহি বলল, তোর কোনো দোষ নেই মেহের। মা কি বলল শুনেছিস না? পাপ পাপকেও ছাড়ে না। মেহের নিচে রুমে গিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ও নিজেকে অপরাধী লাগছে। মনে হচ্ছে এসব অজানাই ভালো ছিল। কিছু জিনিস প্রকাশিত না হলেই ভালো। মেহের রুমের ভেতরে ফায়াজের পায়ের শব্দ পেয়ে বারান্দার দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ফায়াজ যেন বুঝতে না পারে ফায়াজের পায়ের শব্দ এখন আর শুনতে পাচ্ছে না। কিছুক্ষণ পরে ফায়াজ বারান্দার দরজা ধাক্কা মারছে। মেহের, দরজা খোলো। তুমি নিশ্চয় কান্নাকাটি করছো, তাই না? মেহের মুখ চেপে ধরে রেখেছে। ফায়াজ আবারও বলল, মেহের, কান্না থামাও আর দরজাটা খোলো প্লিজ। মেহের তবুও খুলছে না। ফায়াজ কণ্ঠ মোলায়েম করে বলল, মেহের জান আমার, দরজাটা খোলো। মেহের চোখ মুছে দরজা খুলে দিল। ফায়াজ ভেতরে ঢুকতেই মেহের ফায়াজকে জড়িয়ে ধরল। ফায়াজকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলল, আমার খুব ভয় লাগছে ফায়াজ। আমার জন্য সব হয়েছে। তুর্য ভাই যদি আপুকে ক্ষমা না করে, যদি ওদের মধ্যে কোনো সমস্যা হয়, যদি ওদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। ফায়াজ মেহেরের মাথায় হাত বুলিয়ে বলল, মেহের রিল্যাক্স, তোমার কোনো ভুল নেই। এটা হওয়ারই ছিল। বরং ভালো হয়েছে। কেউ আর মনে মনে দুমড়ে মুচড়ে উঠবে না। সবটা ক্লিয়ার হয়ে গেছে। মেহের মাথা তুলে বলল, কিন্তু এর জন্য যদি আপু সংসারটা ভেঙে যায়? ফায়াজ আশ্বস্ত করে বলল, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুর্য মাইকে ক্ষমা করে দেবে। হয়তো একটু সময় লাগবে। ওরা তো একে অপরকে ভালোবাসে, তাই না? ওদের ভালোবাসায় ওদের সম্পর্ক নষ্ট হতে দেবে না। আমি তো তোমার সাথে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করছো না, বলো? মেহের মাথা উঁচু নিচু করে হ্যাঁ বলল। ফায়াজ মেহেরের চোখের পানি মুছে দিয়ে বলল, তুর্য করে দেবে। তুমি কান্নাকারি থামাও। তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, চলো। ফায়াজ মেহেরকে নিয়ে রুমে গেল। আজ 2 দিন হয়ে গেছে। তুর্য না ওর ফোন তুলছে আর না কোনো খোঁজ নিয়েছে। মাহিরও বাড়িতে ফোন করার সাহস হয়নি। তুর্য যদি ওদের সাথে বিষয়টা শেয়ার করে থাকে তবে কোন মুখে কথা বলবে। মাহি নিজেও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সারাদিন শুধু কেঁদেই যাচ্ছে। অপেক্ষা করে সময় পার করছে। ফোন রিসিভ করছে না, অস্থির হয়ে পড়ছে।
মাহির মা মাহির বাবাকে বলেছিল একবার তুর্যের সাথে কথা বলতে। তিনি বলেছেন, আমি কিছুতেই তুর্য আর তুর্যের পরিবারের সাথে কথা বলতে যাব না। কোন মুখে কথা বলবো? তোমার মেয়ে যা করেছে তারপরেও কোন মুখে কথা বলবো? যাই করুক, আমরা তো আর আমাদের মেয়েকে ফেলে দিতে পারবো না। ওদের কথা তো আমাদের ভাবতেই হবে। মাহির বাবা দাঁতের দাঁত চেপে বলল, তোমার মেয়েরা বড় হয়ে গেছে, ওরা নিজের কথা নিজেরাই ভাবতে পারে, নিজের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে। আমাদের আর প্রয়োজন হয় না। মেহের যে কিনা নিজের খাবারটা নিজে খেতে পারতো না, নিজের কোনো কিছুই নিজে গুছাতে পারতো না, একা একা ঘুমাতে পারতো না, অন্ধকার দেখলে ভয় পেত, ঝড় বৃষ্টিতে ভয়ে গুটিসুটি হয়ে থাকতো, সেই মেয়েই দুম করে বিয়ে করে নিল। ওকে এত মহৎ হতে কে বলেছিল? ও কি পারতো না একবার আমাদের এই কথাগুলো বলতে? তাহলে তো আজ এত কিছুই হতো না। মাহিকে আমি সেদিনই উচিত শিক্ষা দিয়ে দিতাম। মাঝরাত, ফায়াজ ঘুমিয়ে আছে, কিন্তু মেহেরের ঘুম আসছে না। এই বাসবাস করছে। এক বিছানায় শুয়ে থাকা অপর মানুষটা যদি ছটফট করে, তবে পাশের মানুষটা ঘুমোয় কি করে? ফায়াজের ঘুম ভেঙে গেল। মেহেরকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে, ঘুম আসছে না? মেহের ফায়াজের দিকে ঘুরে বলল, আমাকে একটু তুর্য ভাইয়ের কাছে নিয়ে যাবেন? ফায়াজ বিরক্তি নিয়ে বলল, তুমি আবার ওদেরকে নিয়ে পড়েছ? সমস্যা ওদের মধ্যে, ওরাই মিটে নিক না, আমরা কেন ওদের মধ্যে যাব? আর তাছাড়া তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ অন করার দরকার নেই। তোমার একটা অপারেশন হয়েছে, ভুলে যেও না। সো চুপ করে ঘুমাও। মেহের বুঝতে পারল ফায়াজকে এসব বলে লাভ নেই। পরের দিন ফায়াজ ভার্সিটিতে গেলে মেহের তুর্যের অফিসে গেল তুর্যের সাথে কথা বলতে। মেহের মা বারবার না করার পরেও মেহের চলে গেল। তুর্যের সাথে কথা বলাটা জরুরি। মেহের লিফটের সামনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বিরক্তি নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। অফিসের 3 তলায় তুর্যের কেবিন। মেহের তুর্যের কেবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। মেহেরের ক্লান্ত লাগছে খুব। মেহের দরজা খুলে ভিতরে উঁকি দিল। ভেতরে কাউকে দেখতে পাচ্ছে না, চেয়ার খালি। মেহের পুরো রুমে চোখ বুলালো। তুর্য জানলা দিয়ে এক মনে আকাশ দেখছে। মেহের দরজায় টোকা দিল। তুর্য জানলা থেকে চোখ সরিয়ে নিয়ে দরজা দিকে তাকালো। মেহেরকে দেখে এক প্রকার চমকে গিয়ে হন্তদন্ত হয়ে ওর সামনে গিয়ে বলল, মেহের, তুমি এখানে এই শরীর নিয়ে কেন এসেছ? মেহের মলিন হেসে বলল, অফিসে এসেছি, বসতে দেবেন না? হ্যাঁ, আরে আসো, ভেতরে এসে বসো। মেহের ভেতরে গিয়ে বসে টেবিলের উপর থেকে পানি খেয়ে গলা ভেজালো। ওর অস্থির লাগছে খুব, গলা শুকিয়ে গিয়েছিল। তুর্য কিছুক্ষণ মেহেরের উপর রাগ দেখালো এই অসুস্থ শরীর নিয়ে আসার জন্য। মেহের সব কথা রেখে বলল, ভাইয়া, ফায়াজ বকবে যদি জানে আমি বাড়ির বাইরে বের হয়েছি। আমি তো সেটাই বলছি, বের হয়েছে কেন? তোমাকে বকাই উচিত। আপনি জানেন না আমি কেন এসেছি? তুর্য মেহেরের কথা শুনে নিজের দৃষ্টি লুকালো। কথা এড়ানোর জন্য বলল, তুমি বাড়িতে চলে যাও, ফায়াজ তোমাকে না দেখতে পেলে রাগারাগি করবে। ভাইয়া, আপুকে ক্ষমা করা যায় না? মেহের অতি শান্ত কণ্ঠে বলে তুর্যের দিকে একরাশ আশা নিয়ে তাকালো। তুর্য মেহেরের কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি পেরেছ, এত বড় অন্যায় কি ক্ষমা করা যায়? ভাইয়া, এটা ঠিক। আমি সবসময় চাইতাম আপু সবাইকে সত্যিটা বলে দিক, সবাই অন্ধকারে না থাকুক। কিন্তু এটা কখনো চাইনি আপুর সাথে আপনার সম্পর্কটা নষ্ট হোক। হ্যাঁ, আপু অন্যায় করেছে, তাই বলে আমি তার খারাপ চাইবো না। আমি আপুকে মাফ করে দিয়েছি, ফায়াজকেও দিয়েছি। আপনিও প্লিজ। তুর্য মেহেরের কথা কেড়ে নিয়ে বলল, যতটা সহজভাবে বলছো, বিষয়টা কি এতটাই সহজ? আমি মাইকে পাগলের মতো ভালোবাসি, ওর সব চাওয়া পাওয়া পূরণ করেছি। আর আজ জানতে পারি আমার সাথে সম্পর্ক চলাকালীন অন্য আরেকজনের সঙ্গে, সেটা রিয়েল অথবা ফেক হোক, আমি বলবো কিভাবে? কি করে মনকে সান্ত্বনা দেব? কি বুঝাবো? মেহের বুঝতে পারছে ব্যাপারটা তুর্যের জন্য কতটা কষ্টের, তবুও বলল, ভালোবাসার মানুষ শত ভুল করলেও তাকে মাফ করা যায়। হয়তো যায়, কিন্তু আমি পারছি না। মেহের অনুনয় সুরে বলল, আপনাদের সম্পর্কের অবনতি আমি মেনে নিতে পারছি না। আমার মনে হচ্ছে এর মূলে আমি রয়েছি। অনেক অপরাধী লাগছে নিজেকে। তুর্য ভাইয়া, প্লিজ সব ভুলে আগের মতো হয়ে যান। আপু অনেক কষ্ট পাচ্ছে, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, কান্নাকাটি করছে। আপু তো আপনাকে অনেক ভালোবাসে। 6 বছরের প্রেমের পর বিয়ে, আপনাদের ভালোবাসাটা অনেক গভীর। মিশনের কথাটা ভাবুন,
ওর জন্য হলেও আপুকে মাফ করুন। মেহের, প্রথমত এতে তোমার কোনো দোষ নেই, তাই নিজেকে অপরাধী ভেবো না। ঘটনাটা আমি মেনে নিতে পারছি না, আমি খুবই আপসেট, তাই আমার সময় প্রয়োজন। তুমি বাড়িতে যাও, মিশনের খেয়াল রেখো। মেহের উঠে দাঁড়িয়ে বলল, আপনি সময় নিন, কিন্তু দেখবেন অনাকাঙ্ক্ষিত কিছু যেন ঘটে না যায়। ফায়াজ বাড়িতে ফিরে মেহেরকে রুমে না পেয়ে ওর মায়ের কাছে জিজ্ঞেস করে জানতে পারলো বাইরে গেছে। ফায়াজ বুঝতে পারলো ও তুর্যের সাথে কথা বলতে গেছে। ফায়াজের রাগে মাথায় আগুন জ্বলছে। এত বড় সাহস, এই অবস্থা একা চলে গেছে। আচ্ছা সুখ, আমি ওর ঠ্যাং ভেঙে রেখে দেবো। ডানা কুচিয়েছে এবার দেশে, ডানা কেটে আগামীকালই বাড়িতে নিয়ে যাব, তারপর দেখবো ওরে কিভাবে। ফায়াজ মেহেরের জন্য অপেক্ষা করছে, কিন্তু মেহেরের আসার নামই নেই। ফোন করেও পাচ্ছে না, তাই নিজেই বের হয়ে গেল মেহেরকে আনার জন্য। মেহের অনেক ক্লান্তি নিয়ে রুমে ঢুকলো। ফায়াজ নেই দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। মেহের বিছানায় গা এলিয়ে দিল। ভালো লাগছে না, মানসিক যন্ত্রণায় ভুগছে। মাহি আর তুর্যের শেষ পরিণতি কি হবে? মেহেরের পেটে কেমন ব্যথা হচ্ছে। মেহের উঠে বসে কামিজ তুলে পেট দেখছে। ওই সময় ফায়াজ রুমে ঢুকলো। মেহের থতমত খেয়ে সাথে সাথে কামিজ নামিয়ে ফেললো। ফায়াজ মেহেরের কাছে আসলো। মেহের ফায়াজের দিকে আর চোখে তাকালো। ফায়াজ মেহেরের সামনে এসে শীতল কণ্ঠে বলল, তুর্য বাসায় দেখা করতে গিয়েছিলে? মেহের ফায়াজের কথা শুনে কনফিউজড। ফায়াজকে কে বলল? ফায়াজ তো বাড়িতে ছিল না। মেহের ফায়াজের দিকে তাকালো। ফায়াজ চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে। মেহের আমতা আমতা করে বলল, হ্যাঁ। ফায়াজ হুট করে মেহেরের পাশে বসে ওর দু বাহু ঝাঁকিয়ে রাগে গজগজ করতে করতে বলল, কেন গিয়েছিলে? কাকে বলে গিয়েছিলে? আমি নিষেধ করিনি। তোমার তো দেখছি খুব সাহস বেড়ে গেছে। আমি না বলার পরেও আমাকে না বলে একটা ড্যাংডিং করতে করতে চলে গেলে। মেহের চুপ করে আছে, ভয়ে চুপসে গেছে। ফাজিল মেয়ে, কথা বলছো না কেন? এদিক সেদিকে যখন যেতে পারো তাহলে বাড়িতেও যেতে পারবে। আগামীকাল আমরা বাড়ি ফিরে যাচ্ছি, রেডি থেকো। বাড়িতে যাওয়ার কথা শুনে মেহের চমকে গেল। তারপর বলল, বাড়ির এই অবস্থা আর আমি চলে যাব? মাহি আপু আর তুর্য। ফায়াজ মেহেরকে ধমক দিয়ে বলল, আবার মাহি আর তুর্য? তোমাকে কে বলেছে ওদের বিষয়ে নাক গলাতে? আরেকবার যদি ওদের নামে নাক গলিয়েছ তো তোমার মুখে তালা ঝুলিয়ে দেবো। আগামীকাল বাড়িতে যাচ্ছি, মাথা ঢুকিয়ে নাও। আপনার তো কিছু দায়িত্ব আছে আমার পরিবারের প্রতি। আপনি এইসব দায় এড়িয়ে যাবেন? কার কথা ভাববেন না? মেহেরের কথাগুলো ফায়াজের রাগ আর বিরক্তি বাড়াচ্ছে। ফায়াজ কণ্ঠে রাগের ঝাঁঝ বাড়িয়ে বলল, নো, কারোর কথা ভাবার দরকার নেই। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি তুমি আর তোমার সুস্থতা। অন্য লাভ দখল নেওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই, আর তুমিও চেষ্টা করো না। মেহেরের গাল ছেড়ে দিয়ে বলল, মাথা খারাপ করে দিচ্ছে আর ভালো লাগছে না আমার। মেহের কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কি করেছি? ফায়াজ আবারও মেহেরের দিকে ঘুরে বলল, কি করেছো বুঝতে পারোনি? জামা তুলে পেট দেখাচ্ছিলে কেন? মেহের ফায়াজের কথা শুনে দমে গেল। তারপর দৃষ্টি লুকিয়ে মিনমিন করে বলল, এমনি দেখছিলাম কতটা শুকিয়েছি। ফায়াজ মেহেরের দিকে সন্দেহ নিয়ে তাকিয়ে আছে। মেহের তাই বলল, সত্যি বলছি, শুধু দেখছিলাম আর কিছু না। আমি আর যাব না তুর্য ভাইয়ের কাছে। আপনাকে না বলেও কোথাও যাব না, সত্যি বলছি। ফায়াজ এই মেয়েটার উপর রাগ করে থাকবে কিভাবে? এই ফেস দেখলে সবার মন নরম হয়ে যাবে। ফায়াজ মেহেরের গালে হাত বুলিয়ে দিয়ে বলল, মেহের, তোমার জন্য আমার কতটা টেনশন হয় তুমি বোঝো না। তুমি সুস্থ থাকতে তাহলে আমি কিছুই বলতাম না। কয়েকদিন আগে তোমার অপারেশন হয়েছে, যদি এখন কোনো সমস্যা হয়ে যায়, ডক্টর বলেছে কেয়ারফুল থাকতে। তোমার হসপিটালে থাকতে ভালো লাগছিল না, অস্থির হয়ে পড়েছিলে, তাই চলে এসেছি। কিন্তু ডক্টর বারবার বলেছে কেয়ারফুল থাকতে, আর তুমি কি করছো? মেহের ভাবছে ঠিকই তো, ডাক্তার বলেছে কেয়ারফুল থাকতে, আর এখন কেমন ব্যথা অনুভব হচ্ছে। আর করব না, আমি এখন পুরোপুরি কেয়ারফুল থাকবো। মেহেরের মা খুব আপসেট হয়ে আছে। মেহের তুর্যের সাথে কথা বলেও কিছু করতে পারলো না, তাই মেহেরের বাবাকে বলল, মাহির জন্য টেনশন হচ্ছে। ওর বাবা বলল, শুধু কি মাহি, মেহেরের জন্য টেনশন করা শুরু করে দাও। ওর মা বুঝতে না পেরে বলল, মেহের কেন? ওর বাবা চেঁচিয়ে বলল,
ওই ছেলে তোমার মেয়েকে ক্ষোভের বশে বিয়ে করেছে। ও তোমার মেয়েকে ভালো রাখবে। মাহির অন্যায় ভুল দেখছ? আর ফায়াজ, ও কত বড় দুরুন্দর ছিল দেখেছ? আমি ওকে এই বাড়িতে সহ্য করতে পারছি না। আমি কোন ভরসায় ওর হাতে মেহেরকে তুলে দেব? মেহেরের মা বিষয়টা ভেবে দেখেনি। মেহেরের বাবার কথা ফেলে দেওয়ার মতো না। জানালার কাঁচ ভেদ করে পূর্ণ চাঁদের স্নিগ্ধ আলো ঘরে প্রবেশ করছে। নিশাচর পাখিরা মাঝে মধ্যে ডেকে উঠছে। সু সু বাতাসে পর্দা নড়ছে। মেহেরের চোখে ঘুম নেই, শরীরটা ভীষণ খারাপ লাগছে। পাশে ফায়াজ ঘুমাচ্ছে, কিন্তু ওকে ডাকতে ইচ্ছে করছে না। ফায়াজ শরীর খারাপের কথা শুনলে রাগে অস্থির হয়ে পড়বে। মেহের হাজার চেষ্টা করেও ঘুমাতে পারছে না। মাঝে মধ্যে অদ্ভুত চিন্তাভাবনা মাথায় ভর করছে। মেহেরা না পেরে ফায়াজকে ধাক্কা মারল। এক ধাক্কায় ফায়াজ হুড়মুড়িয়ে উঠে বসলো। বসতেই চোখে ঘুম উবে গেল। বিচলিত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মেহের? শরীর খারাপ লাগছে? মেহের গোঙানি সুরে বলল, পেটে হালকা ব্যথা হচ্ছে। মেহেরের যত নানা ব্যথা করছে তার চেয়ে বেশি ভয় লাগছে। ভয়ের জন্য ব্যথাটা সামান্য হলেও সামান্য মনে হচ্ছে না। ব্যথা করছে শুনে ফায়াজের বুক কেঁপে উঠেছে। ফায়াজ দ্রুত ফোন নিয়ে কাউকে ফোন করে বিরক্তি নিয়ে ঘড়ির দিকে তাকালো। তারপর বিড়বিড় করে বলল, রাত 3টা বাজছে, তাই কেউ ফোন তুলছে না। এত রাতে এখন আমি কি করব? কাকে ডাকবো? মেহের ফায়াজকে জিজ্ঞাসা করলো, কাকে ফোন করছেন? ফায়াজ মেহেরের দিকে অসহায় ফেস করে বলল, ডাক্তারকে কিন্তু ফোন তুলছে না। দাঁড়াও, অন্য ডক্টরকে ফোন করছি। ফায়াজ সেখানেও ব্যর্থ হলো। সারাদিনের ক্লান্তি শেষে সবাই ঘুমে আচ্ছন্ন থাকে। মেহের বলল, এত রাতে কি ডাক্তাররা জেগে থাকে? আর আপনি ডাক্তারকে ফোন করছেন কেন? আমার এমনিতেই একটু ব্যথা করছে আর ঘুমও আসছে না। ফায়াজ মেহেরের কথা না শুনে ঘর থেকে বের হয়ে গেল। মেহের বুঝতে পারল না ফায়াজ হুট করে কোথায় যাচ্ছে। মেহের অনেকবার ডেকেও পাত্তা পেল না। ফায়াজ মেহেরের বাবা মায়ের রুমে নক করলো। মেহেরের মা কিছুক্ষণ পরে ঘুমো ঘুমো চোখে দরজা খুলল। ফায়াজকে দেখে চমকে গেল। ফায়াজকে দেখে মনটা কু ডেকে উঠছে। এত রাতে ফায়াজ এইখানে কেন? কিছু হয়েছে? কি হয়েছে? মেহের ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? ওর কিছু না হলে ফায়াজ এইখানে কেন? মেহেরের মা ফায়াজের ফ্যাকাশে মুখের দিকে চেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি হয়েছে বাবা? মেহের? ফায়াজ কথা শেষ করতে না দিয়ে বলল, হ্যাঁ, মেহেরের শরীর খারাপ লাগছে, ডক্টর পাচ্ছি না, কি করবো সেটাও বুঝতে পারছি না। মেহেরের বাবার ঘুমটা কাঁচা ছিল। দরজায় নক করায় আর এখন ওদের কথা কানে আসে ঘুম পুরোপুরি ভেঙে গেল। উঠে বসে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে কে এসেছে। চোখে চশমা পরে মেহেরের মায়ের বিপরীতের মানুষটিকে দেখার চেষ্টা করছে। ফায়াজকে দেখে উঠে এলেন। মেহেরের মায়ের কথা না বাড়িয়ে মেহেরের রুমের দিকে বাবার এলো। ফায়াজও মেহেরের কাছে যাচ্ছে। মেহেরের বাবা কিছু না বুঝতে পেরে কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থেকে ওদের পেছন পেছন মেহেরের রুমের দিকে গেল। মেহেরের মা রুমে গিয়ে ওকে বিছানার মাঝখানে চিন্তিত ভঙ্গিতে বসে থাকতে দেখল। তিনি দৌড়ে মেহেরের কাছে গিয়ে বলল, কি হয়েছে মেহের? মেহের কাঁদো কাঁদো হয়ে বলল, ব্যথা করছে। ততক্ষণে মেহেরের বাবা রুমে প্রবেশ করেছে আর ওদের কথা শুনে বুঝতে পারল মেহেরের সমস্যা হয়েছে। মেহেরের মা এটা সেটা করে আপ্রাণ চেষ্টা করছে মেহেরের অসুস্থতা কমানোর জন্য। ফায়াজ মেহেরের মায়ের উপর রাগ ছেড়ে বলল, আপনারা কোন এক গেলে ওকে তুর্যের পিছে পাঠালেন? আপনারা জানতেন ও অসুস্থ, কি করে ওকে একা ছাড়তে পারলেন? ও একা একা এতটা পর জার্নি করে এসেছে। আমি জানতাম এমন কিছু একটা হবে। মেহেরের মা আমতা আমতা করে বলল, ওকে নিষেধ করেছিলাম, কিন্তু ও শোনেনি। বলেছিলাম আমি সাথে যাই, কিন্তু ও জেদ করেছিল। ফায়াজ মেহেরের দিকে বিস্ফোরিত চোখে তাকালো। তারপর আবারও কড়া গলায় বলল, জেদ করেছিলে? ঠাস ঠাস করে দোয়ালে বসিয়ে দিতে পারলেন না? এই শরীরে জেদ করে কিভাবে? মেহেরের বাবা ফায়াজের সুরে সুর মিলিয়ে বলল, ঠিকই তো, ও জেদ করলো আর ওকে যেতে দিলে? একের পর এক সমস্যা না বাদালেই নয়। ফায়াজ তারপর বলল, আরও কেন গিয়েছে? ওকে কি করতে পারবে? কি করতে পেরেছে? কেউ যদি সমাধান করতে পারে সেটা মাহিয়ার তুর্য নিচে। ওরা না চাইলে ওর কি করার আছে? অদ্ভুত। এখন আমি এত রাতে ডাক্তার পাই কোথায়? কেউ তো ফোন তুলছে না। এখন আমি কি করব? মাথায় কিছু ঢুকছে না। মেহেরের বাবাও চিন্তিত হয়ে পড়লেন। মাহি চেঁচামেচি শুনে অনেকক্ষণ ধরে দরজার সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু ফায়াজের কথা শুনে আর ভেতরে ঢুকতে পারল না। নিজেকে ওদের মাঝে নিতান্তই তুচ্ছ মনে হচ্ছে। ওর জন্য মেহের তুর্যের অফিসে গিয়েছে, ওর জন্য অসুস্থ হয়েছে।
মেহেরের চোখে চোখ পড়তেই মাহি ভেতরে ঢুকলো। তারপর মেহেরকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। মেহের সব খুলে বলল। তারপর মেহের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ফায়াজ মেহেরের পাশে বসে বলল, মেহের চলো হসপিটালে যাই, সেখানে ট্রিটমেন্ট করার জন্য কাউকে না কাউকে পেয়ে যাবো। মেহের আতঙ্কিত হয়ে মায়ের দিকে তাকালো। মেহেরের বাবা বলল, মেহের, তোর কি বেশি অসুস্থ লাগছে? তাহলে মেহের দ্রুত বলল, না, এখন আমি কোথাও যাব না। মাহি ফোন রেখে মেহেরের পাশে এসে বসলো। নেটে আমি কিছু তথ্য পেয়েছি, আপাতত সেগুলো ট্রাই করে দেখা যেতে পারে। মেহের মাথা নাড়িয়ে সায় দিল। ফায়াজ গম্ভীর মুখে বসে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। গভীরভাবে কিছু ভাবছে আর নয়তো রাগ পুষিয়ে রাখছে। সকালে ডাক্তার এসেছিল মেহেরকে দেখতে। নতুন করে কিছু মেডিসিন দিয়েছে আর বলেছে 2-3 দিন একদম ফুল রেস্ট নিতে। ঘর থেকে বের হতে নিষেধ করেছে। ফুল বেড রেস্ট। অতিরিক্ত নড়াচড়া হাঁটাচলা ওর ক্ষতির কারণ হতে পারে। মেহের শুয়ে শুয়ে ফায়াজের দিকে তাকাচ্ছে। ফায়াজ কি করছে কি ভাবছে কিছুই মাথায় ঢুকছে না। মেহের ফায়াজকে বলল, আপনার কি হয়েছে? এভাবে কি ভাবছেন? ফায়াজ মেহেরের দিকে তাকালো। তারপর বড় একটা শ্বাস ফেলে দৃষ্টি না সরিয়ে বলল, মেহের, তোমার সবার কথা ভাবার সময় আছে, কিন্তু তোমার নিজের বিশেষ করে আমার কথা পাওয়ার বিন্দুমাত্র সময় নেই। আমি কত হতবাকা দেখেছ? ফায়াজের কথা শুনে মেহেরের বুক ছ্যাঁত করে উঠল। মেহের বলল, এভাবে বলছেন কেন? ফায়াজ মেহেরের দিকে ঘুরে বলল, তুমি আমার কথা ভাবো? মেহের সময় না নিয়েই বলল, হ্যাঁ ভাবি, ভাববো না কেন? ফায়াজ মেহেরের চোখের দিকে তাকিয়ে বলল, আসলে কি তাই? যদি ভাবতে তাহলে এমন একটা কাজ কি করে করলে? আমি না বলার পরেও কেন গেলে? তুমি একবার ভাবলে না তোমার অসুস্থতা আমার উপর কি পরিমাণ প্রভাব ফেলে? তুমি এটা ভাবো না তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আমার কি আছে মেহের? মেহের ফায়াজের কথা শুনে চোখ নামিয়ে নিল। মাহি রেডি হয়ে নিয়েছে আর অপেক্ষা করবে না তুর্যর ফেরার। ও তুর্যের সাথে সরাসরি কথা বলবে। এভাবে আর পারছে না। সব জিনিসপত্র গুছিয়ে লাগেজ রেডি করে নিল। ওকে গোছাতে দেখে ওর মা জিজ্ঞাসা করলো, কি রে, কি করছিস? সব লাগেজে ঢোকাচ্ছিস কেন? মাহি লাগেজে সব রাখতে রাখতে বলল, আমি বাড়িতে যাচ্ছি, কতদিন আর এখানে থাকবো? ওর মা ওকে বাধা দিতে গিয়েও থেমে গেল। মাহি বলল, মা খাবার দাও, খেয়েই বেরিয়ে পড়বো। মাহি দুপুরের খাবার খেয়েই বেরিয়ে পড়ল। তুর্য গাড়ির শব্দে ল্যাপটপ রেখে বারান্দায় গেল। ওর মনে হচ্ছে মাহি এসেছে। তুর্য দ্রুত নিচে নেমে গেল। দরজায় কলিং বেল বাজলে কাউকে খুলতে নিষেধ করলো। তুর্য দরজা খুলতে গেল। মাহি মনে মনে ভয় পাচ্ছে। ওর জন্য কি অপেক্ষা করছে কে জানে। বুক ঢিপ ঢিপ করছে। তুর্য দরজা খুলে মাহির দিকে তাকালো। মাহি তুর্যের দিকে চেয়ে আছে। কতদিন পর তুর্যকে দেখল। মাহি কোনো কথা বলছে না। তুর্য নীরবতা ভেঙে বলল, তুমি তুমি এখানে কেন? মাহি ওর কথা শুনে একটুও অবাক হলো না। কি বলছো তুর্য? আমি বাড়িতে আসবো না? কিসের বাড়ি, কিসের ঘর যা তুমি ধোঁকা দিয়ে বানিয়েছ? তুমি সে ঘরের কথা বলছো? তুর্য, ঘটনাটা আমি ইচ্ছে করে ঘটাইনি। তুমি আমাকে এতদিন ধোঁকার মধ্যে রেখেছ। তুমি আমাকে বলার প্রয়োজন মনে করোনি, অথচ এটা সামান্য ঘটনা না। তুমি সবার বিশ্বাস ভরসা অনুভূতি ভালোবাসা নিয়ে খেলা করেছ। আমার সাথে এটা তুমি কি করে করলে? আমি সবসময় তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছি। আর তুমি মাহি, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। যখনই মনে হয় আমার দম বন্ধ হয়ে আসে। আর এখন তোমাকে দেখে সব কিছু আবার নতুন করে মনে পড়ছে। তুমি আমাকে ভেঙে ফেলেছো। আই এম ফিনিশড। তুর্য, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো। পারবো না, আমি পারবো না তোমাকে ক্ষমা করতে। এত বছরের চেনা মানুষটা হুট করে অচেনা হয়ে গেল। তাকে আমি কি করে মাফ করে দেব? মাহি মিশানকে দেখিয়ে বলল, তুর্য, আমার কথা না ভাবো, মিশনের কথা। তুর্য মিশানের দিকে তাকালো। মিশানকে কোলে নিয়ে আদর করলো। তারপর বলল, ভেবে ফেলেছি, মিশানের কথাই ভাবছি। মিশান ওর বাবার কাছেই থাকবে। ওর বাবা ওর পুরো খেয়াল রাখবে। ইউ ক্যান গো নাও। মাহি অবাক হয়ে তুর্য দিকে চেয়ে আছে। তুর্য, কি বলছো তুমি? মিশনকে দাও আমার কাছে। তুর্য চিৎকার করে বলল, খবরদার, ওকে ছুবার চেষ্টা করবে না। একজন টক প্রতারক কিছুতেই আমার বাচ্চার মা হতে পারে না। এখান থেকে যাও। মাহি এত বছরে তুর্যকে এতটা রাগ করতে দেখেনি।
না এত চিৎকার করতে দেখেছে। মাহি ঘাবড়ে গেল, তারপর বলল, তুর্য, তোমার মাথা ঠিক নেই তাই এসব বলছো। মিশান আমাকে ছাড়া 1 মিনিট থাকতে পারবে না। মা কোথায়? আমি মায়ের মাহি, তোমার এই কুকুরটির কথা আমি কাউকে জানাইনি, কারণ এতে আমি ছোট হব, কাউকে মুখ দেখাতে পারবো না। সো প্লিজ এখানে সিনক্রেট করো না, চলে যাও। এই বাড়িতে আমার জীবনে আর তোমার জায়গা নেই। তুর্য ঠাস করে দরজা বন্ধ করে দিল। মাহি কয়েকবার দরজায় ধাক্কা দিল, তারপর কাঁদতে কাঁদতে বসে পড়ল। দূর মসজিদ থেকে এশার আজানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। পরপর আশেপাশে সব মসজিদগুলো নামাজের আহ্বান জানাতে শুরু করে দিয়েছে। ঘরে হালকা আলো চলছে। মুখের উপরে হাত দিয়ে বিছানার মাঝে ছোট্ট মিশান ঘুমিয়ে আছে। তুর্য মিশানের পাশে বসে ওর দিকে চেয়ে নিঃশব্দে কাঁদছে। তুর্যের বুকটা হু হু করছে, তীব্র যন্ত্রণা হচ্ছে। মিশান কেঁদে কেটে সবে মাত্র ঘুমিয়েছে। ওর দাদি ওকে ফিডার খাইয়ে ঘুম পাড়িয়ে মাহিকে মনে মনে বকতে বকতে কিচেনে গেল। তুর্যের বাড়ির কেউই আসল ঘটনা জানে না। তুর্য বলেছে মাহি মিশানকে ওর কাছে রেখে একটা কাজে গেছে, আসতে অনেক রাত হবে। কেউ যেন ওর জন্য টেনশন না করে। তুর্য কাউকে কিছু বলতে চায় না। সকাল হলেই মিশানকে মাহির কাছে দিয়ে আসবে আর মাহির বাবা মাকে সব বলে আসবে। তারপর বাড়িতে এসে সবাইকে সব ঘটনা বুঝিয়ে বলবে। তখন রাগের মাথায় মাহির কাছে থেকে মিশানকে কেড়ে রাখলেও এখন কাজটা অনুচিত মনে হচ্ছে। বাবা সন্তান ছাড়া থাকতে পারলেও মা পারে না, তেমনি দুধের বাচ্চার জন্য বাবার চেয়ে মায়ের প্রয়োজনই অধিক। তাই সকাল হলেই ও বাড়িতে মিশানকে দিয়ে আসবে। তুর্য বারান্দায় গেল, ওর দৃষ্টি বাগান আর গেটের দিকে। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমিও দুধের বাচ্চাকে রেখে নিশ্চিন্তে চলে গেলে, একবারের জন্য খোঁজ নিলে না। তুর্যর মাথায় হুট করে আরেক ভাবনা উদয় হলো। আচ্ছা, মাহি যাবার পর ও বাড়ি থেকে কোনো ফোন এলো না কেন? মিশনকে রেখে দিয়েছি, এ নিয়ে ওদের কারো কোনো অভিযোগ নেই? অন্তত বাবার কাছে তো একটা ফোন আসার কথা। কেন আমি মিশনকে রেখে দিয়েছি? এসব ভাবনার মাঝে ফোন বেজে উঠল। ফোনটা ঘরে রেখে এসেছে। কে ফোন করেছে, কেন করেছে এসব জানার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তবু ফোন রিসিভ করার জন্য ছুটে ঘরে গেল। কারণটা হচ্ছে মিশন ফোনের রিংটোনের শব্দে জেগে যেতে পারে। তুর্য নাম্বার না দেখেই দ্রুত ফোন রিসিভ করলো। ফোন কানে দিতেই ওপাশ থেকে বলে উঠে, ভাইয়া, আপুর ফোন অফ কেন? বাড়িতে পৌঁছে একবার ফোন করলো না। আমরা আপুর ফোনের অপেক্ষা করছি। ফোন অফ, তাই আপনাকে ফোন করলাম। আপু কই? তুর্য কান থেকে ফোন সরিয়ে ফোনের স্ক্রিনে তাকালো। মেহেরের কল। আপু কই বাক্যটা শুনে তুর্যের কেমন ভয় লাগছে। মাহি এখনো বাড়ি ফিরেনি, তাহলে কই? তুর্য কানে ফোন নিয়ে বারান্দা এলো। রেলিং ধরে নিচের দিকে ঝুঁকে আশেপাশে দেখলো, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্নও নেই। মেহের তুর্যকে চুপ দেখে বলল, তুর্য ভাইয়া চুপ কেন? কথা বলছেন না কেন? আপুকে দিন, মা কথা বলবে। তুর্য চোখ বন্ধ করে ঢোক গিলে নিজেকে শক্ত করে বলল, তোমার আপু তো এখানে নেই। মেহের কানে ফোন দিয়ে আজ শোয়া অবস্থায় ওর মায়ের দিকে ভয়ার্থ দৃষ্টি দিয়ে বলল, নেই মানে? আপু কোথায় তাহলে? আপু দুপুরের খাবার খেয়ে বের হয়েছে। সে তো আপনাদের বাড়িতে 4টায় পৌঁছে যাবার কথা, আর এখন রাত 8টা বাজতে চলল। তাহলে আপু কোথায় গেছে? তুর্যের বুকে মোচড় দিয়ে উঠল অজানা আতঙ্কে। মাহি বাড়িতে না গেলে কোথায়? তুর্য দ্রুত ঘর থেকে বের হচ্ছে আর ফোনে বলছে, আমি জানি মেহের মাহি কোথায় গেছে। এখন তো আমারই টেনশন হচ্ছে। মেহেরের মা মেহেরের আতঙ্কিত চেহারার বিচলিত কথা শুনে ওর পাশে এসে বসে অস্থির হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? মাহি ঠিক আছে তো? মেহের ইশারা করলো পরে বলবে। আপু আপনাদের বাড়িতে না গেলে মিশানকে নিয়ে কোথায় গেল? ওদের কিছু হয়নি তো? আল্লাহ, মিশান ঠিক আছে তো? আমার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুর্য বাড়ির বাইরে এসে মাহিকে খুঁজতে খুঁজতে বলল, মিশন আমার কাছে। আমার পুরো কথা শোনো। মাহি মিশনকে নিয়ে এসেছিল। আমি মাহিকে বাড়িতে ঢুকতে দেইনি। আমি ভেবেছি ও বাড়িতে চলে গেছে। মেহের অবাক হয়ে বলল, এটা আপনি কি করেছেন ভাইয়া? আপনি যথেষ্ট বুদ্ধিমান। এমন একটা কাজ কি করে করলেন? মিশানকে রেখে আপুকে বের করে দিয়েছেন। আপনার বিবিকে বাঁধলো না? হার্টলেচের মতো কাজ করেছেন। আপুকে চিনেন না? আপুর ফোন সুইচ অফ আসছে। জানি না আপু ঠিক আছে কিনা, না নিজের কোনো ক্ষতি করে ফেলছে। তুর্য বলল, না মেহের, এভাবে বলো না। আমি মাহিকে খুঁজে বের করব। মাহির কিছু হবে না।
কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তখন আমি রাগের মাথায় এটা করেছি, কিন্তু কিছুক্ষণ আগেই ভাবছিলাম সকাল হলেই মিশনকে দিয়ে আসবো। মেহের কাঁদতে কাঁদতে বলল, আপুকে খুঁজে এনে দিন, নয়তো আপনাকে কোনো দিন ক্ষমা করব না। তুর্য চিৎকার করে বাড়ির সবাইকে ডাকলো। তুর্যের চিৎকার শুনে তুর্যের বাবা মা আর বোন ছুটে এলো। তুর্যর মাকে দেখে বলল, মা, মিশনের খেয়াল রেখো, মাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি ওকে খুঁজতে যাচ্ছি। তুর্যের মা ওর কথার কিছুই বুঝতে পারছে না। তুই না বললি মাহি একটা কাজে গেছে? ওকে খুঁজে পাওয়া যাবে না কেন? কার সাথে গিয়েছে? আর এসব? মা, আমি ফিরে এসে সব বলবো, এখন আমার হাতে সময় নেই। তুর্যের মা বলল, আচ্ছা বাবা, যা, সাবধানে যাস। সমস্যা হলে ফোন করিস, চিন্তা করিস না, পেয়ে যাবি। তুর্যের বাবা বলল, তুর্য গাড়িতে উঠতে উঠতে বলল, না বাবা, তোমাকে যেতে হবে না, দরকার পড়লে আমি ফোন করব। তুর্য এদিক সেদিক খুঁজে যাচ্ছে, কানে ফোন নিয়ে গাড়ি ড্রাইভ করছে। মাহির পরিচিত বন্ধু বান্ধব যাদের পাচ্ছে ফোন করছে, আর বারবার গাড়ির বাইরে রাস্তায় চোখ বোলাচ্ছে। ফায়াজ ঘরে ঢুকে মেহেরের মাকে ফোনে কথা বলতে দেখছে। উনি কাঁদছেন। বিছানা দিকে তাকিয়ে মেহেরকে বসে বসে কাঁদতে দেখল। ফায়াজ মেহেরকে এভাবে কাঁদতে দেখে ভয় পেয়ে গেল। ফায়াজ মেহেরের কাছে গিয়ে অস্থিরতা নিয়ে বলল, মেহের, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মেহের হাত দিয়ে চোখের পানি মুছে বলল, না, আপুকে পাওয়া যাচ্ছে না। ফায়াজ অবাক হয়ে বলল, কি, মাহিকে পাওয়া যাচ্ছে না? ও তুর্যের বাড়ি যায়নি? মেহের ফায়াজকে সব খুলে বলল। ফায়াজ সবটা শুনে স্তব্ধ হয়ে গেল। মেহের ফায়াজকে অনুরোধের সুরে বলল, কিছু করুন না, কত রাত হয়ে যাচ্ছে, আপু এত রাতে কোথায় আছে, কেমন আছে, প্লিজ কিছু করুন। ফায়াজ মেহেরকে আশ্বাস দিয়ে বলল, তুমি কান্না করে থামাও, দেখছি কি করা যায়। আমি তুর্য ভাইয়াকে আগে ফোন করে জানি বিষয়টা কতদূর গড়িয়েছে। ফায়াজ তুর্যকে ফোন করে কি যেন কথা বলল, তারপর বেরিয়ে গেল। মাহি একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। চারিদিকে খুঁটে অন্ধকার, শুনশান নীরবতা চারদিকটা গ্রাস করে ফেলেছে। হুটহাট সাই সাই করে দু একটা প্রাইভেট কার ছুটে যায়। তাতে পরিবেশটা আরো ভয়ানক হয়ে ওঠে। মাহির শরীর কেঁপে ওঠে, কেমন গা ছমছমে পরিবেশ, চারিদিক নিষ্প্রাণ। গত কয়েকদিন ধরে পূর্ণিমা থাকলেও বা চারিদিকটাই অন্ধকার। মাহি ফোনের আলো জ্বালালো, এরোপ্লেন মুড অন করলো, তারপর আবার ব্রিজ থেকে নিচের দিকে তাকালো। আমি যদি আজ মরে যাই তাহলে কেউ কষ্ট পাবে? কে কষ্ট পাবে? বাবা, মা, বোন, স্বামী সবাই আমাকে ঘৃণা করে। তুর্য তো ওর জীবন থেকে আমাকে সরিয়েই দিয়েছে। বাবা মায়ের কাছে ফিরবো কোন মুখে? আমার ছেলেটা, ওর কি হবে? ও তো মা হারা হয়ে যাবে। ওকে দেখার কে থাকবে? আমাকে কি ওর প্রয়োজন হবে, না ওর বাবাই যথেষ্ট হবে? মাহি কিছু ভাবতে পারছে না। এই মুহূর্তে মরার কথা ভাবলেও কেন জানি পারছে না। মাহি মেহেরকে ফোন করলো। মেহের মাহির ফোন পেয়ে খুশিতে হেসে ফেলল। ওর চোখ মুখ চকচক করছে। আপু ফোন করেছে। মেহের ফোন রিসিভ করে বলল, আপু তুমি কই? তোমার জন্য সবাই কত টেনশন করছি, বাড়িতে আসো, আর নয়তো বলো কোথায় আছো। মাহি শীতল কণ্ঠে বলল, মেহু, আমি যদি মরে যাই তাহলে আমার ছেলেটাকে তুই দেখবি? মেহের মাহির কথা শুনে হতবাক। শির দ্বারা বেশ শীতল কিছু বয়ে গেল। কি আবল তাবল বলছে? আমি অনেক অন্যায় করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। আপু। মাহি ফোন কেটে দিল। ফোনের আলো নিভে গেল। ওর চোখ বেয়ে অশ্রু ঝরছে। মেহের আবার ফোন করলো মাহি নাম্বারে, না পেয়ে ফায়াজকে ফোন করলো। আপু খারাপ কিছু করার কথা ভাবছে, কিছু করুন, অনেক ভয় লাগছে। ফায়াজ বলল, মেহের, আমি কিছু করছি, ভয় পেও না, কিচ্ছু হবে না। ফায়াজ মাহির নাম্বারে পরিচিত একজনকে দিয়ে বলল যত তাড়াতাড়ি সম্ভব লোকেশন জানাতে। ফায়াজ তুর্যকে কিছু জানালো না। তুর্য আরও টেনশন করবে, তাই ওকে জানালো না। কিছু সময় পর তুর্যকে ফোন করে একটা লোকেশনে আসতে বলল। ফায়াজ ব্রিজে গিয়ে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে মাহিকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু মাহিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফায়াজের ভয়ে গলা শুকিয়ে আসছে। মাহি ভুলভাল কিছু করে ফেলেনি তো? হঠাৎ ফায়াজ একটা মেয়ের অবয়ব দেখতে পেল। মাহি ব্রিজ থেকে নিচের দিকে চেয়ে আছে, কিন্তু সাহস হচ্ছে না, খুব ভয় লাগছে। মাহির ঠোক গিলছে। ফায়াজ মাহির নাম ধরে ডাকলো। মাহি নিচে নাম শুনে চমকে পেছনে তাকালো।
ফায়াজকে দেখে অবাক হলো। ফায়াজ দৌড়ে মেহেরের কাছে গিয়ে বলল, কি মেয়ে তুমি? হ্যাঁ, সবাইকে টেনশনে ফেলে এখানে কি করছো? মাহি কিছু বলতে পারছে না, ওর ফেস থেকে ভয়ের রেশ কাটেনি। ফায়াজ মাহিকে বকাবকি করছে। এর মধ্যে তুর্যের গাড়ি চলে এলো। তুর্য গাড়ি থেকে নেমে মাহিকে দেখে দৌড়ে এলো। মাহি তুর্যকে দেখে চোখ বড় বড় করে ফায়াজের দিকে তাকালো। তুর্য আর সময় দিল না, মাহিকে জড়িয়ে ধরল। ফায়াজ ওদের এভাবে দেখে অন্যদিকে ঘুরে হাঁটা দিল। মাহি তুর্যের বুকের ধুকফোকানি স্পষ্ট অনুভব করছে। কেউ কোনো কথা বলছে না। তুর্য অনেকক্ষণ পর মাহিকে ছেড়ে দিয়ে নিজের চোখের পানি মুছে বলল,